শুভ দুপুর, শুভেচ্ছা সকলকে, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় দর্শক, শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারকা কথনের আজকের আয়োজনটা একটু বিশেষভাবে সাজানো। মার্চ মাস এবং মার্চ মাসের নানান রকমের নিবেদন তো রয়েছে চ্যানেল আয়ের পর্দায়, এবং বাংলাদেশের যারা গুণী মানুষেরা আছেন, শিল্পী, নির্মাতা, তাদেরও কিন্তু নিজস্ব কিছু দায়বদ্ধতা থাকে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং সেই জায়গা থেকে তাদেরও সকলের নিবেদন রয়েছে। সেই নিবেদনের প্রসঙ্গে যাবার আগে চ্যানেল আয়ের পরিবারের যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তাদের প্রতি জানানো যে আপনারা জানেন যে এই মার্চ মাস জুড়ে চ্যানেল আয়ের পর্দায় নানান আয়োজন রয়েছে। 26শে মার্চ, 7ই মার্চ, 17ই মার্চ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই নিয়ে চ্যানেল আয়ের নানান আয়োজনের মধ্যে একটি বিশেষ আয়োজনের কথা বলতেই হচ্ছে মৃত্যুঞ্জয়ী মুজিব। অনুষ্ঠানটির পরিকল্পনা উপস্থাপনা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তার কিছু অংশ আমরা এখন দেখে নেব। মুজিব শতবর্ষে দেখতে থাকুন চ্যানেল আয়ের 100 অনুষ্ঠান। প্রিয় দর্শক, মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। যে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান বা ইস্ট বেঙ্গলকে কেউ চেনে না, সেখান থেকে একজন ব্যক্তির নাম সারা বিশ্বে চলে গেল, এটা কিন্তু বাচ্চু আমরা এখন বুঝতে পারবো না, কারণ তখন প্রযুক্তিও ছিল না এরকমভাবে। তিনি পরিচিত হয়ে গেলেন, মানে পয়েট অফ পলিটিক্স থেকে যেটা হচ্ছে অ্যাক্টিভ নাম মুজিব। যুদ্ধের আগে কিন্তু পাশ্চাত্য থেকে শুরু করে সারা বিশ্বের নজর এখানে এসছে যে কী হতে যাচ্ছে পাকিস্তানে, এবং নানাজন নানা রকম প্রেডিকশন করছে। তখন কিন্তু শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু আস্তে আস্তে পাশ্চাত্যে একটা নাম হিসাবে কিন্তু পরিচিত হয়ে আসছেন। মুক্তিযুদ্ধ শুরু হলো, তিনি গ্রেফতার। সারা বিশ্বে তখন একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধ, আরেকদিকে তার লিডার শেখ মুজিবুর রহমান অ্যারেস্টেড। এখন আপনি যুদ্ধ গেছেন, আপনি দেখেছেন, আমরা তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নামেই তো হয়েছে। আমি বাচ্চু একটা কথা বলি, আমরা সমস্ত ভারতীয় যেগুলি ইংরেজি বা বাংলা বিদেশি সমস্ত পত্রিকা আমি দেখেছি, সেখানে মুজিব, শেখ মুজিব ছাড়া আর কারো কথা কিন্তু উল্লেখ নেই। এটা হচ্ছে একটা দিক। বাংলাদেশ এবং মুজিব কীভাবে পরিচিত হচ্ছে আমি বলি, দুটা ঘটনা বলি। জার্মানির একটা ছোট গ্রাম, সেখানে সবাই চার্চে রোববারে এসছে। তো চার্চে বলা হলো যে দেখেন, বাংলাদেশে এরকম যুদ্ধ চলছে, মানুষ মারা যাচ্ছে, শরণার্থী হচ্ছে, আপনারা যা আছে কিছু সহায়তা করেন। প্রত্যেককে যা ছিল দিল, এবং ওই আমলে ওই একটা গ্রামে 30,000 মার্ক, বিশাল অঙ্ক। ভেরমিয়ারের ছবি পৃথিবীতে খুব কম, খালি আমস্টারডামের ওই মিউজিয়ামে ছিল। সেগুলি একটা ব্রাসেলসে একটা প্রদর্শনীর জন্য গিয়েছিল খুব সম্ভব। সেখানে এক তরুণ সবগুলি ছবি, বেশ কিছু ছবি নিয়ে চলে গেলেন চুরি করে, কি বাংলাদেশ বা শেখ মুজিবুরকে সহায়তা করতে হবে। এটা গেল একদিকে। এবং আমেরিকা যেটা আমরা ধরছি, আমেরিকাতে এখান থেকে যারা আমেরিকার প্রবাসীরা গিয়েছিলেন, তারা হোয়াইট হাউসের সামনে প্রথম দাঁড়ালেন, এবং এই একটাই কথা যে বাংলাদেশকে সহায়তা করো, সঙ্গে শেখ মুজিবের নামটাও আসছে। এইভাবে সারা বিশ্ব পরিসরে আমরা দেখছি যে তিনি বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন, যেই কারণে তাকে কিন্তু কোনো রকম দণ্ড দেওয়া যায়নি। তিনি যে সংবিধানটা করলেন, সেই সংবিধানের দুটি মূল নীতি ছিল। আমি মনে করি পৃথিবীর কোনো স্টেটসম্যান এরকম একটা দেশে এই নীতি দিতে পারেনি। একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটি সমাজতন্ত্র। সমাজতন্ত্র দেওয়া মানে হচ্ছে আমেরিকা এটাকে দেখলো না, আর ধর্মনিরপেক্ষ দেখা মানে মুসলিম করলো না, মুসলিম বিশ্ব করলো না। তাহলে সারা বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তিনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন? কারণ তিনি আজীবন এগুলিতে বিশ্বাস করেছেন, বঙ্গবন্ধু যা বলেছেন সেটাই করেছেন। এবং পৃথিবীতে তিনি বোধহয় প্রথম ব্যক্তি যিনি সংবিধানে ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। বাংলাদেশে কেউ এটা আগে সাহস করেনি। এই দুটি উপাদান কিন্তু আবার এটাকে কনস্টিটিউশনের ব্যাপারটাকে নাড়া দিয়েছিল। তৃতীয়ত হচ্ছে, যখন তিনি নিহত হলেন, পৃথিবীর সমস্ত সংবাদপত্রে একটাই সংবাদ ছিল
যে তাকে হত্যা করা হয়েছে। এবং কেন হত্যা করেছে আমি একটা বলি যে অস্ট্রেলিয়াতে আমাদের গোলাম সরোয়ারকে মনে আছে, আর্টিস্ট, উনি তখন গিয়েছিলেন। তো বলছে যে হেড স্টেশনে তুমি শেখ মুজিবের দেশের লোক, তো তোমার টিকিট করতে হবে না, তুমি যাও। তো তিনি যান, প্রতিদিন যান আসেন। হঠাৎ একদিন স্টেশন মাস্টার বললো এটা বঙ্গবন্ধু হত্যার পরে, তুমি না শেখ মুজিবের দেশের লোক? হ্যাঁ। তোমাদের জাতির জন্য কি তোমরা মেরে ফেলছো? হ্যাঁ। পয়সা দাও, তুমি এখন থেকে টিকিট করে যাবে। জনপর্যায়ে, আমি রাষ্ট্রের কথা বাদ দিই, জনপর্যায়ে যদি তৃণমূল পর্যায়ে এই রিয়াকশনটা হয় তাহলে বোঝা যায় যে বঙ্গবন্ধু কোথায় গিয়ে পৌঁছেছিলেন। এই ছিল বিশ্ব পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ব্যাপারটি। আচ্ছা, ধন্যবাদ মুনতাসির মামুন। বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে যে ক্ষমতার জন্য নয়, একটি দেশের এবং জনগণের মুক্তির জন্য একজন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং সেই প্রক্রিয়ায় দেশটিকে স্বাধীন করেছেন, বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র হিসেবে তৈরি করেছেন। এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের শ্রদ্ধা আমাদের এই মহান নেতার প্রতি। দর্শক, বলছিলাম যে আজকে তারকা কথনের এই পর্বটা একটু বিশেষ, একটু আলাদা, কারণ আজকে যার সঙ্গে কথা বলতে যাচ্ছি তার জন্মদিন গেছে গতকালকে। যেহেতু গতকালকে ছুটি ছিল, তাকে তো পাওয়া হয়নি, তিনিও ব্যস্ত ছিলেন বেশ। তো আজকে তাকে পাওয়া, তো আজকে দিনটা বিশেষ দিন, তার জন্মদিন সেলিব্রেশন হবে আজকে তারকা কথনের আয়োজনে বরাবরের মতোই, যেমনটি প্রত্যেকবার হয়ে এসেছে। জনপ্রিয় অভিনেতা, নির্মাতা এবং কাহিনীকার, আরও অনেক অনেক গুণে গুণান্বিত একজন মানুষ তৌকির আহমেদ। জন্মদিনের শুভেচ্ছা, আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। প্রতি বছর এই দিনটিতে আসাই হয়, এবার একদিন পরে হলেও আসা হলো। হ্যাঁ, ছুটি বলে তো পাওয়া হলো না, আর আপনিও বেশ ব্যস্ত আমিও ঢাকার ছিলেন। বাইরেই ছিলাম। আচ্ছা, কোথায় গিয়েছিলেন? একটা শুটিং ছিল, ওই স্ফুলিঙ্গের কাজ তো শেষ, কয়েকটি শর্ট এডিশনাল নিতে চাইলাম আর কি। এডিটিং এর পরে মনে হলো এগুলি হলে ভালো হয়। এই স্ফুলিঙ্গ কিসের স্ফুলিঙ্গ? সেই এ মাসের ছবিটি মুক্তি পাবে, সুতরাং একটু তাড়াহুড়ো আছেই। এবং আমি এর সাথে আরেকটু যোগ করে দিই, আগামী 19 মার্চ মুক্তি পেতে যাচ্ছে স্ফুলিঙ্গ চলচ্চিত্র, তৌকির আহমেদের আরও একটি পরিবেশনা, তৌকির আহমেদ নির্মিত। এবং এই নিয়ে কথা বলতে আমি আজকে খুব বেশি আগ্রহী এবং আমরা খুব এক্সাইটেড এটি নিয়ে, কারণ একটি বছর অন্তর আমরা পাচ্ছি আপনার কাছে আরেকটি সিনেমা, এবং এটিও দেশ নিয়ে নিঃসন্দেহে, কারণ নামের সাথে এটার একটা সুন্দর কানেকশন পাচ্ছি। কিভাবে গল্প? স্ফুলিঙ্গ মূলত তারুণ্যের গল্প, বাহ, এবং সেই তারুণ্যের গল্পের মধ্যে দিয়েই আজকের তরুণ এবং ৭১-এর তরুণদের মধ্যে একটি সমন্বয় আছে। এখানে একটা জাক্সটাপোজিশন অফ টাইম, যখন দুটো ভিন্ন সময় একসঙ্গে একটি টাইম লাইনে আসছে, এবং তার মধ্যে দিয়ে তুলনা আছে, অনুপ্রেরণা আছে। এবং আসলে এই প্রজেক্টটিতে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটা শ্রদ্ধাঞ্জলি বলছি, যে তার সেই আদর্শ চেতনা, মুক্তিযুদ্ধ এবং সেটার আলোকে আজকের তারুণ্য, সব মিলিয়ে। কিন্তু অ্যাপারেন্টলি ছবিটি একটি ব্যান্ড দলের গল্প, আচ্ছা, এবং যেখানে প্রচুর গান আছে, আচ্ছা। এবং সেগুলি স্টেজ পারফরমেন্স। এখানে পিন্টু ঘোষ নিজেও মিউজিক ডিরেক্ট করেছে এবং পারফর্মও করেছে সে স্টেজে, এবং আমাদের যারা পারফর্মার তারাও স্টেজে গান করেছে। আচ্ছা, একটু আমি এখানে এই জায়গাটাতে একটু থামাই, কারণ মুজিব বর্ষ এই মাস প্রত্যেক মানুষেরই কিছু দায়বদ্ধতার জায়গা তো থাকে, যেমনটা বলছিলাম শিল্পীর দায়বদ্ধতার জায়গাটা একটু বিশেষ, কারণ যারা সাধারণ দর্শক, আমরা যারা অপেক্ষায় থাকি দেখবার যে শিল্পীদের কাছ থেকে আমরা কি পাচ্ছি, সেই জায়গায় প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকে। আর সেই নিবেদনই যেহেতু এই স্ফুলিঙ্গ, তার প্রমোশনালটা আমরা এবার একটু পর্দায় দেখাতে চাই দর্শকদেরকে। চলুন দর্শক দেখে নিই। দারুণ, সত্যি, মানে এই জিনিসটা কিরকম, দুটো সময়কে কি একসাথে করে দেখানোর একটা প্রয়াস? হ্যাঁ, ওটাই বললাম যে দুটো সময়কে একসাথে একটি টাইম লাইনে যখন স্থাপন করা হয়, যখন সেটার জাক্সটাপোজিশনের মূল বিষয়টাই হচ্ছে সেখানে একটি তুলনা চলে আসে, সেখানে একটি কন্ট্রাস্ট চলে আসে। এবং আসলে আজকে এসে তো আমাদের মুক্তিযুদ্ধকে নানানভাবেই আমরা দেখতে চাই, এবং আজকের সময়ের আলোকে কনটেক্সটেও আমরা সেটাকে বুঝতে চাই। এবং আমার ধারণা যে এই ছবিটি যেহেতু যথেষ্ট ইয়াংদের জন্য বেশ এলিমেন্টস আছে, গান বা তাদের ক্রাইসিস, তাদের সংঘাত,
তাদের হতাশা, আমি ইয়াংদেরকে কানেক্ট করতে চাই। আমি একই কাজও ফাগুন হাওয়ায় করেছিলাম অন্যভাবে, যে আমার মনে হয়েছিল যে 52কে যদি ওদের কাছে পৌঁছাতে হয় তাহলে খুব ভারী করে দিলে ওরা দেখবে না আসলে। মানে প্রেম চাই। যেখানে আমি একটি হাস্যরসাত্মক গল্প, একটা ওসি, প্রেম সবকিছু মিলিয়ে একটি নাটকের দল মিলিয়ে গল্পটি বলার চেষ্টা করেছি। বা অজ্ঞাতনামা যদি আমরা লক্ষ্য করি যে সেটি একটি মৃত্যুরকে কেন্দ্র করে গল্পটি। আমি 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 থামাই আপনাকে এই জায়গাতে, যেহেতু ফাগুন হাওয়ার কথা এলো, গত 2019 সালে সেটি রিলিজ হয়েছিল এবং সেটি একটি বিশাল একটা সময়ের একটা ইতিহাস ছিল হয়ে আছে আমাদের স্মৃতিতে। ফাগুন হাওয়ার কিছু অংশ দেখবো এখন। सलाम साहब। कौन हो तुम? चंदर। चंदर? আমি এই থানার জমাদার আছি, সুইপার। ये कोई वक्त है आने का है? टाइम देखो। कौन करेगा ये सब साफ? কি করবো, আমরা তো এই থানায় দুজন আছি। পুরা থানা সাফ করতে করতে রাত হয়ে যায়। कहाँ गए सब जमादार लोग? সব ইন্ডিয়া চলে গেল। এটা তো এখন মুসলমানের দেশ আছে, সব লোক ভেবেছে দারু মিলবে নাই, তো চলে গেল ইন্ডিয়া। इधर दारू नहीं मिलता। मिलता मुसलमान भी पीता, थोड़ा छुपा के। अच्छा तब तुम ये लो 3 बोतल लेना बेटी। हाँ 3 बोतल। 3 हाँ हाँ। चेत अपना और 5। तुम ये हाँ कौन सी जुबान बोलते हो? কেন? মাতৃভাষা, মায়ের ভাষা। मायर भाषा कुछ नहीं होता, उर्दू सीखो, उर्दू बोलो, बस बात खत्म। हाँ हाँ বাপ দাদা। এই জায়গায় শেষ কথাটি ছিল এরকম যে ভাষা, আমার মায়ের ভাষা আমার কাছে সঙ্গীতের মতো। সেই আমার কাছে ফাগুন হয় দেখে মনে হচ্ছে আরেকটু যদি কাহিনীটা আরেকটু যদি বাড়ানো হতো, আরেকটু যদি দেখতে পেতাম, এরকম আবেগ তৈরি হয়েছে। গল্পগুলো মাথায় আসে কি করে? ফাগুন হওয়ার পরই আপনি স্ফুলিঙ্গ দেশ নিয়ে আপনি নানানভাবে রিপ্রেজেন্ট করছেন। তার আগের জয়যাত্রার গল্প রয়েছে। আসলে পৃথিবীর সব গল্পই তো বলা হয়ে গেছে, কিন্তু সেই জায়গা থেকেও মানুষ তো একটা বিচিত্র প্রাণী। সে জেনারেলাইজড, আমাদের সবারই 2 হাত 2 পা, চোখ নাক কান সব আছে, কিন্তু আমরা প্রত্যেকেই আলাদা। আমি, আপনি বা স্টুডিওতে যারা আছেন, আমাদের প্রত্যেকের সব কিছুই আলাদা, আবার প্রত্যেকেই আমরা মানুষ। সুতরাং তার বিচিত্র গল্প তৈরি হয়, তার জীবন আচার, তার ভাবনা বিশ্বাস, তার সংগ্রামের মধ্যে দিয়ে। কিন্তু এই জায়গাতে গল্পগুলো বিচিত্র হয়, কিন্তু গল্পগুলো যখন একজন মানুষের মাথা থেকে বেরোচ্ছে এবং সেই গল্পগুলো বিচিত্র হচ্ছে তো হচ্ছেই, সাথে সাথে দর্শকপ্রিয়তা পাচ্ছে, পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগ্রহের জায়গাটা বাড়ছে এবং ভ্যারাইটি আছে, এবং যখন আমরা দেখছি একটা গতিময়তা রয়েছে। এটা হচ্ছে ক্রাফট অফ স্টোরি টেলিং, যেটা আমাদের দাদি নানিদের ছিল। হ্যাঁ। মানুষ কিন্তু গল্প শুনতে চায়। আমার মেয়ে আমার কাছে এসে বলে যে বাবা নীল শেয়ালের গল্পটা বলো, বা ওই কৃষকের ছেলের গল্পটা বলো। এর মানে তার নির্দিষ্ট চাহিদা আছে, কিন্তু তাকে যে কোনো একটা গল্প বলে দিলে সে শুনবে না সেটা। মানে গল্পটাকে তারকে মোহিত করার মতো করেই আমাকে বলতে হবে। এবং এই যে ক্রাফট অফ স্টোরি টেলিং, এটা খুব প্রিমিটিভ বলে আমার বিশ্বাস, যে মানুষ কথা বলতে যেমন পছন্দ করে এবং কথার উপজীব্য গল্প হয়ে দাঁড়ায়, এবং গল্প তৈরি হয় তার জীবন আচার থেকে, তার ঘটনা থেকে। যে তারা শিকার করতো, শিকার শেষে তারা আগুনের পাশে বসে ঝলসানো মাংস খেত এবং সেই শিকারের গল্প বলতো, এবং সেই যে গল্প বলা যে আজকে কি ঘটেছে, এবং সেটার থেকেই কিন্তু আবার থিয়েটারের উদ্ভব, যে কিভাবে সেটা ঘটেছে। তো সুতরাং দ্য ক্রাফট অফ স্টোরি টেলিং বা ক্রাফট অফ থিয়েটার বা সিনেমা, এটা এভলিউশনের মাধ্যমে একটা জায়গায় পৌঁছেছে। তো আমার তো মনে হয় যে আমার কাজই তো এটা, যে আমি যেহেতু গল্প বলতে চাই, আমি যেহেতু নাটক, সিনেমা, থিয়েটার করতে চাই, সুতরাং আমাকে, আমার লক্ষ্যই থাকে যেন আমি যেন অডিয়েন্সকে কখনো বিরক্ত না করি। অবশ্যই এটাও সত্যি কথা যে শতভাগ অডিয়েন্সকে আমি সন্তুষ্ট করতে পারবো না, কারণ তাদের টেস্ট লেভেল ভিন্ন, কিন্তু আমি যাতে সজ্ঞানে তাদেরকে বোর কিন্তু না আপনি এই করি। জায়গাতে আপনার মুনশিয়ানা কোন জায়গাতে, যে যখন আপনি দেশের গল্প বলছেন, ভাষার গল্প বলছেন, একটি অঞ্চলের গল্প বলছেন, আবার মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে, মুক্তিযুদ্ধের সময়ের অন্য কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার গল্প বলছেন, তো ঠিক একটা ক্রাফটের কথাই তো বললেন, একবার ওপর যাচ্ছে, নিচে যাচ্ছে, ঘুরে আসছে, কিন্তু নিচে নামছে না।
বিভিন্ন জায়গায় ঘুরছে। তো ওই বিভিন্ন জায়গায় ঘোরাতে গিয়ে আপনি কিন্তু সকলের কাছেই পৌঁছাচ্ছেন। আমরা আবার জয়যাত্রাতে যদি ফিরে যাই, জয়যাত্রার কাছে বারবার ফিরতে হয়, বারবার দেখতে হয়, একটা ভালো লাগা, আলাদা একটা জায়গা তৈরি হয়ে আছে জয়যাত্রা। দেখে নি তার অংশ। আর একটু হলে তো মায়েরা ফেলেছিলেন। তুমি মিয়া যক্ষা, তুমি মরলে কি বাঁচলে কি? আমাদের সবাই মারতে চাও নাকি? না না গো, কেউ মরুক সেটাই চাই না। এই দুনিয়ায় ব্যবহারতে বাইসা থাকুক। ভগবান। এই মিয়া, এই করো কি? সরো। গুলি ভরে নেই। না মিয়া, এই মিলিটারি বন্দুক, গুলি লাগবো না। এই এমনিতে হাট পেলাবে। এটা তো বন্দুক না, চাইনিজ রাইফেল। তুমি কি আর্মিতে ছিলে নাকি? না। পুলিশে? না। বাপদাদার বন্দুক ছিল? জি না, আমি এটা বইয়ে পড়েছি। ধরু মিয়া, পুঁথিগত বিদ্যা কোনো কামে আসে না। এই কি সারা নিজে রাখো। পুঁথিগত বিদ্যা কোনো কামে আসে না, আসলে কি তাই? না, এটা তার দৃষ্টিভঙ্গি। আসলে চরিত্রগুলি তো তার অবস্থান থেকে কথা বলে এবং সেগুলিকে ওই সম্পূর্ণ প্রেক্ষিতে না দেখলে অনেক সময় কোট করলে তখন এটা আংশিক হয়ে যেতে পারে। পুঁথিগত বিদ্যা কাজে লাগে এবং আমি মনে করি যে পুঁথিগত বিদ্যা ব্যাকরণটা জানা দরকার। তারপর আপনি ব্যাকরণ ভাঙুন, সেটা অন্য ব্যাপার। পুঁথির কোনো বিকল্প নাই, বিদ্যারও কোনো বিকল্প নাই, কিন্তু ওই ব্যক্তিটি বিশ্বাস করে যে কেন? হ্যাঁ, আপনার চোখ ভারী কেন? আমার চোখ ভারী কেন? আমার বয়স হচ্ছে এবং আমি ইমোশনাল হই এখন, এবং আমি এই কাজগুলি এখন আমাকে বেশ ইমোশনাল করে। যে দৃশ্যটা আমরা দেখলাম, যে এরকম একটি দৃশ্য করা খুব সহজসাধ্য ছিল না। নেভির একটা আস্ত ফ্রিগেট, সেটাকে একটা নৌকার সঙ্গে একই ফ্রেমে এবং সেই নলখাগড়ার মধ্যে শ্যুট করা কতটা কঠিন, এটা আমি নিজেই অনুভব করতে পারছিলাম। মিডিয়ার সকলে পারবে, যাদের ক্যামেরা, নৌকা এবং এই সমস্ত রফিকুল বারী চৌধুরী, যিনি আজকে নাই আমাদের মাধ্যমে, কি অসাধারণ কাজ করেছেন উনি জয়যাত্রায়, যেটা এক্সাম্পল হয়ে থাকবে আমার ধারণা। অবশ্যই, অবশ্যই। এবং জয়যাত্রায় আমরা অনেক বর্ষিয়ান অভিনেতাকে দেখলাম, হুমায়ুন ফরিদিকে দেখলাম, গেল মাসেই তার মৃত্যুবার্ষিকী ছিল। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এরপরে অনেক দিন আমরা সিনেমার একটা ব্যাপার, একটা 8 বছরের একটা গ্যাপ ছিল। এরপরে আবার যখন আমরা দেখতে শুরু করলাম, তখন নতুন এক তৌকির আহমেদের নির্মাণকে আমরা উপভোগ করতে থাকলাম। প্রত্যেকটা সিনেমার গল্পের মাঝে আমি বলেছি যে আপনার সিনেমাতে গতিময়তা আছে, একটা গতি, চলমান ব্যাপার, জীবন থেমে থাকে নেই সেটি রয়েছে। সেই রূপকথার গল্প থেকে শুরু করে দারুচিনির দ্বীপে, তারপরে জয়যাত্রা তো রয়েছে, কখনো নদীপথে যাচ্ছে, কখনো রাস্তা দিয়ে চলছে, কখনো ভ্যানে করে, ট্রাকে করে চলছে জীবন। এবং যখন আমরা দেখি সেই জীবনটাকে, তখন মনে হয় আমাদের জীবনও এরকম করে চলে যায়। আমি যদি হালদার প্রসঙ্গে আসি এবারে, হালদা নদী ও নারীর গল্প, সেখানে নদী ও নারীর গল্প, এবং সেখানে মাছের ডিম এবং নারীর মাতৃত্ব দুটিকে জাক্সটাপোজ করা আছে। একই সঙ্গে এখানে প্রকৃতির প্রতি উদাসীনতা, নির্মমতা, যেটি জলবায়ুর কথাও বলে। এই জায়গায় আপাতভাবে গল্পটি খুব সরল হলেও আমার ধারণা যে এই লেয়ারগুলি যিনি আবিষ্কার করবেন তার এই ছবিটি ভালো লাগবে। বিশেষ করে আমি যখন ইতালিতে এটি গ্র্যান্ড প্রিক্স পায় বা কাজানে প্রশংসিত হয় বা এসব জায়গায়, আমি দেখেছি এই ছবিটিকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে। স্যারকেও এটি বেস্ট ফিল্ম হয়েছিল এবং আরও কিছু পুরস্কার আমরা পেয়েছিলাম। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে যে একটি
নির্দিষ্ট এলাকার গল্প যখন অন্য একটি মহাদেশে যে কমিউনিকেট করে তখন ব্যাপারটা সার্বজনীন হয়। এবং হালদা পাড়ের মানুষের গল্প চিত্রায়ন করতে যে আমি তাদের ডায়ালেক্টটাকে লাইট করে ইউজ করেছিলাম, জি এবং সেটা একটা আলাদা ফ্লেভারও দিয়েছিল, যদিও হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, সেই জন্য অবশ্য সাবটাইটেলও সাবটাইটেলও তার জন্য দেওয়া হয়েছে। আর চলচ্চিত্র তো হ্যাঁ, দৃশ্যমান মাধ্যম, একদম কমিউনিকেট হয়। হয়। এবং আরো একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে অজ্ঞাতনামা। উফ, কি দারুণ! মানে অজ্ঞাতনামার সেই যে আপনি বলছিলেন যে বিদেশে যাচ্ছে কিন্তু সব জায়গাতে গিয়ে যে কানেক্টেড হচ্ছে, কানেক্ট করছে মানুষকে, অজ্ঞাতনামা তো তাই। সেই বিদেশের মানুষ বিদেশে কষ্ট করে থাকছে, সেখান থেকে কার লাশ কোথায় গিয়ে পড়ছে, সিনেমাটি যারা দেখেছেন তারা এই কথাগুলোর সাথে তারাও বুঝতে পারবেন যে আসলে ওই জায়গাতেও কিন্তু সেই আন্তর্জাতিক পর্যায়ে অজ্ঞাতনামা অনেকগুলো পুরস্কার পেয়েছে। এবং সেই পুরস্কারগুলো কিন্তু ওই যে তকিন আহমেদ বললেন না যে পুরস্কার বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা আসলে সেই নির্মাণের জায়গাটাতেই। স্ফুলিঙ্গর প্রসঙ্গে আবারও আসতে চাই। স্ফুলিঙ্গর গান রয়েছে, আমরা একটুখানি অংশ দেখব, দেখে আবার ফিরব। চলুন, ফিরে এলাম আবারও। ফিরে আসার এই জায়গাটায় একটু জানতে চাই যে আপনি যখন লেখেন তখন আপনি শিওর থাকেন যে এটা সবার কাছে পৌঁছবে, এরকম কিছু? না, আমি চেষ্টা করি, মাত্র আমি চেষ্টা করি, কিন্তু আমার যেটা বলার বিষয় সেটি হচ্ছে যে সব কিছুরই তো গ্রামার আছে, সব কিছুরই একটা সায়েন্স আছে, এবং ওয়ান হ্যাজ টু নো হিজ জব। যে যে গল্পটি আমি বলতে চাচ্ছি কিভাবে বললে সেটা আকর্ষণীয় হবে, একদমই কিভাবে বললে দর্শককে কমিউনিকেট করা যাবে, কিভাবে বললে দর্শকের ভালো লাগতে পারে, সেভাবেই আমাদেরকে অনুশীলনটা করতে হয়। এবং আমি যখন লিখি আমি আবার বিপাশাকে দেই, ও বলে এই জায়গাটা ভালো লাগছে না, এটা কেটে দিল বা দুটো লাইন অ্যাড করলো। এক ধরনের ওয়ার্কশপ আমাদের বাসাতেই হয়। এবং এবারও আমি যেটি করেছিলাম যে আমি ফার্স্ট ড্রাফট লেখার পরে ওর হাতে দিয়ে দিয়েছিলাম যে দেখো তো কোন জায়গাগুলি ভালো লাগছে বা খারাপ লাগছে, এবং প্রচুর কাটাছেঁড়া সে করেছে, যদিও সে ক্রেডিট নেয় না কখনো এটার জন্য। কিন্তু এই যে ওয়ার্কশপের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া এবং পরবর্তীতে আমার টিমের সাথে বসা, সেখানে এক ধরনের ডিসকাশন হয়, ফিল্টারিং হয়। তারপরে যেটা হয়, শ্যুট করে ফেলার পর যখন এডিটিং টেবিলে যাই তখন দেখি যে অনেক কিছু হয়তো ওয়ার্ক করবে না বা করছে না, সেই জায়গাগুলোকে আমি নির্মমভাবে চপ আউট করে ফেলি। আচ্ছা, কখনো কখনো আস্ত দৃশ্য, হ্যাঁ, মানে শুট করার পরেও এরকম শুট হয়েছে? করার পরে আমি এটা করি। আচ্ছা, কখনো দেখি যে কোনো পারফরমেন্স যদি আমার ভালো না লাগে আমি সেটা রাখবো না, বাদ। মানে দুর্বল জিনিস থাকার চেয়ে না থাকা ভালো। হ্যাঁ। তো আসলে গল্প বলার এটার এখান থেকে কোনো ফর্মুলা নাই, যদিও হয়তো আমরা যদি অ্যারিস্টটলের পোয়েটিক্স দেখি একটি ধারণা আমাদের থাকতে পারে, কিন্তু সেই ধারণার থেকে একটি নির্দিষ্ট ফর্মুলা তো তৈরি করা যাবে না যে এইভাবে গল্প হতে পারে। এবং ওটাই এখানকার মজা, যেখানে আপনি এক্সপেরিমেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর, আপনার নিজের উপলব্ধি, জীবনবোধ, এবং আমি যেটার উপর আমি খুব নির্ভর করি যে হিউমার, যে হিউমারটা অজ্ঞাতনামার মতো ডার্ক কমেডি, ইট ওয়ার্কস। যে মানুষ কাঁদছে কিন্তু তার মধ্যে সে না হেসে পাচ্ছে না, কিন্তু আবার সেই হাসির মধ্যেই তার চোখে পর মুহূর্তে জল আসছে। তো সেগুলি দিস আর অল টেকনিক্স এবং ক্রাফটস। আমার মনে হয় যে অজ্ঞাতনামার কথা যখন এলোই, দর্শকের সাথে একটু না শেয়ার করে পারছি না, ফজলুর রহমান বাবুর কি দুর্দান্ত অভিনয় সেখানে, দেখে নিয়ে চলুন। মনটারে একটু শক্ত করেন। গত 3 দিন আগে সে এক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন। দরকার হয় মহাজনের কাছ থেকে দান নেব, ছেলে আমার, দায়িত্ব আমার। মহাজনের কাছে এমনিতেই তো তোমার মেলাদার চাচা। বিটাটা বন্ধক রেখে টাকা নেব। আপনি ঠান্ডা হন, শান্ত হন, আমি দেখতেছি। রাত তো ভাই বড় হয়ে যাইতেছে ভাই, বসেন ভাই।
ধরুন এরকম যদি কখনো হয় যে কোনো একটা আপনার নির্মাণেরই কোনো একটা সিনেমার দৃশ্য পেছনে চলছে, আপনার চোখ বেঁধে দেওয়া হলো, আপনি বলতে পারবেন? আমি পারবো। সত্যি? নিজের সিনেমাগুলো কখনো নিজের বসে দেখা হয় কখনো? আমি দেখি, কখনো কখনো দেখি, অবসরে আমি দেখি। এবং এখন তো আমার অনেকগুলি ছবি ইউটিউবে আছে, জয়যাত্রা, রূপকথার গল্প, হালদা এসছে, ফাগুন অজ্ঞাতনামা। হাওয়া হালদা আসেনি এখনো, হালদা ঈদে আসবে বায়োস্কোপে। বায়োস্কোপে আসছে। আর ফাগুন ফাগুন হাওয়া হাওয়াও এসছে। ইনফ্যাক্ট ইউটিউবে চলে আসছে। ইউটিউবে আসার একটি সুবিধা আছে, একটি অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যায়, এটা মানুষ ফ্রি দেখতে পছন্দ করে এবং তারা এটা দেখে ফেলতে পারেন। আর অসুবিধাটা হচ্ছে যেহেতু ফ্রি, সেটাকে মূল্যায়ন করতে পারেন না, সেটাকে সস্তা মনে করে ফেলেন অনেক সময়। আচ্ছা, যেটা তাকে অর্থ দিয়ে কিনতে হচ্ছে না, সেটাকে তিনি সস্তা মনে করছেন। আবার সুবিধাটা হচ্ছে যে এটা অনেক লোকের কাছে পৌঁছে যাচ্ছে। যেমন আমি দেখলাম যে ফাগুন হাওয়ায় 1 সপ্তাহের মধ্যে 9 লক্ষ লোক দেখে ফেলেছে। অনেক। অনেক, এবং এটা বাড়ছে। তো সুতরাং এর মানে এই ছবিগুলি যে লোকে দেখতে চায় না, এটা ভুল ধারণা। হ্যাঁ, আবার পুরোপুরি ভুল না। তারা পয়সা খরচ করে এটি দেখতে চান না, কিন্তু ফ্রি পেলে আবার দেখে ফেলেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে তার পিছনে তো আবার অনেকগুলি কারণ আছে, যে হল নাই, মহামারীর পরিস্থিতি। কিন্তু মহামারী তো 1 বছর হলো আসলো, হ্যাঁ, বাকি 49 তার বছর আমরা কি বছরগুলো করলাম? কি হয়েছে এই 49 বছর কি আমরা সূর্য দিগল বাড়ি দেখলাম? নিশ্চয়ই না। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের গল্প বলার যে লক্ষ্য, আমাদের ভাবনাটাকে দর্শকের সাথে শেয়ার করার যে লক্ষ্য, সেটা আসলে একটা বৃহত্তর লক্ষ্য আছে তো তার পিছনে। অবশ্যই, অবশ্যই। যে আমরা চাই যে আমাদের মানুষরা সংস্কৃতিবান হোক, তারা মুক্ত বুদ্ধি মননের চর্চা করুক। আমরা চাই যে তারা সুনাগরিক হয়ে উঠুক। তো সেই গল্প বলার উদ্দেশ্য কিন্তু আসলে সেখানে, যে আমার ইয়াং জেনারেশন, আমার নতুন প্রজন্ম, তারা যেন 52, 71 বা আজকের সময়টাকে বুঝতে পারে। তারা বুঝতে পারে। আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাওয়ার। তার আগে আমরা একটু গান দেখে আসি ফাগুন হাওয়ার, যেহেতু সময়ের বিষয়টা আসছে, যে বিভিন্ন সময় কে তুলে ধরার কথা। ফাগুন হাওয়ার একটা সুন্দর গান দেখে আসি, দেখে তারপরে প্রশ্নে আসবো। কি দারুণ একটা গান। আচ্ছা, যে দুটো প্রশ্ন রয়েছে এক এক করবো। প্রথম প্রশ্ন, জয়যাত্রার পরে বিপাশা হায়াতকে আপনি কেন কাস্টিং নেন নাই? আমি খুবই স্বার্থপর পরিচালক, আমি খুব চরিত্র অনুযায়ী কাস্টিং করি। যেমন রূপকথার গল্পে আমার যে ধরনের চরিত্রটি ছিল, সেটা বিপাশার সঙ্গে যাচ্ছিল না। পরে আমি নতুন একটি মেয়েকে ওখানে কাস্ট করলাম, যে রংপুরের মঙ্গা পীড়িত একটি মেয়ে, সেখান থেকে এসছে, একদম সমাজের প্রান্তিক একজন মানুষ, সেটা বিপাশাকে মানাবে না। আচ্ছা, সুতরাং আমি তাকে চিন্তা করিনি। বা পরবর্তীতে দারুচিনি দ্বীপ, ওটার কাস্ট ক্রুরা খুব ইয়াং ছিল, তারুণ্যের গল্প ছিল। তার পরবর্তীতে অজ্ঞাতনামা। তো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আপনাকে যে আসলে আবার যখন ওর চরিত্র আসবে, তখন সবার আগে তাকেই ভাববো আমি। আচ্ছা, ঠিক আছে, আমরাও অপেক্ষায় রইলাম যে বিপাশা হায়াতের মতো করে কোনো একটি চরিত্র তোকের আহমেদ লিখবেন। এবারে প্রত্যেক গল্পে, মোটামুটি সবগুলো গল্পে আবুল হায়াত কেন? কেননা ওনাকে দেওয়ার মতো চরিত্র ছিল আমার কাছে। তারপরেও আর একটা মজার ব্যাপার আছে, যে সবসময় বাবাকে দেওয়ার মতো চরিত্র হয়তো ছিল না। না তো কি ভাই, অ্যানসার শুড নট বি ডিপ্লোম্যাটিক। না না না, আমি প্র্যাকটিক্যালি বলছি যে আমি ওনাকে রাখতে চেয়েছি, কারণ ওনার মতো অভিনেতা অনেক সময় উনি একটি দৃশ্য করেছেন কিন্তু আমার সিনেমায়। যেমন রূপকথার গল্পে উনি একজন ডাক্তার, একটি দৃশ্য ওনার। অজ্ঞাতনামায় তার কিন্তু 2টি দৃশ্য। সুতরাং এটা দৈর্ঘ্যের জন্য না, আমি তাকে অভিনেতা হিসেবে এতটাই সম্মান করি যে আমি সব জায়গায় তাকে রাখতে চাই। একমাত্র হালদাতেই ছিলেন না, কারণ হালদাটা আমরা চিটাং ডায়ালেক্টে করেছি এবং ওখানকার লোকাল সিনিয়র আর্টিস্ট নিয়েছিলাম। জি। তো আপনি কি স্বজনপ্রীতির ইঙ্গিত করতে চাচ্ছেন? না না না, আমি আজকে মানে ঘুম থেকে ওঠার পরে প্রশ্নটা তার মাথায় মতো ছিল। শিল্পীকে স্ক্রিনে পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু হয় না যে প্রতিবারই মনে থাকে যে আজকে এই প্রশ্নটা করব, আজকে মোটামুটি বাসা থেকে ঠিক করে এসেছি আমি এই প্রশ্নটা করবই করব। কিন্তু অসংখ্য ধন্যবাদ আজকে দিনে সময় দেওয়ার জন্য তোকির আহমেদ, এবং স্ফুলিঙ্গর পুরো টিম, এর সঙ্গে যারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি যে 19-এর আগে নিশ্চয়ই আবার দেখা হবে টিমের কারো না কারোর সঙ্গে নিয়ে, নিশ্চয়ই আপনি আসবেন। নিশ্চয়ই আসবো। জন্মদিনের আবারও শুভেচ্ছা আপনাকে এবং শুভকামনা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে। চ্যানেল আইকেও ধন্যবাদ। আমি সবসময় তাদের পরিবারের অংশ হয়েই ছিলাম, আছি,
এবং আগামীতেও থাকবেন। নিশ্চয়ই থাকবো। অবশ্যই। দর্শক, একেবারে শেষের দিকে এবারে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।